হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ, আমাদের চলছে অ্যালকোহল ফেনল ইথার। আজকে ফেনলের কিছু স্পেশাল রিঅ্যাকশন, আজকে ফেনল তার কিছু স্পেশাল রিঅ্যাকশন থাকবে। যেরকম ফেনলের একটা স্পেশাল রিঅ্যাকশনের নাম দেখি কমেন্ট করে জানাও। ক্লাস শুরু করব তার আগে যে কোনো একটা তোমার যেগুলো স্পেশাল রিঅ্যাকশন, যেগুলো কিন্তু ফেনল মানে সেগুলো কিন্তু হ্যালো অ্যারিন দেখায়নি, সেগুলো কিন্তু ইথার দেখায়নি, ঠিক আছে? কেবলমাত্র এক্সক্লুসিভলি ফেনলই দেখাবে। তো ফেনলের দুই একটা স্পেশাল রিঅ্যাকশনের নাম দেখি কমেন্ট করে চট করে জানিয়ে দাও। শুরু করছি আজকে ফেনলের স্পেশাল কিছু রিঅ্যাকশনস, যেখান থেকে কোয়েশ্চেন্স আসবে। তো ভালো করে রিঅ্যাকশনস গুলো বুঝে নেবে, ইকুয়েশনস গুলো মনে রাখার চেষ্টা করবে এবং লিখে লিখে প্র্যাকটিস কিন্তু বাধ্যতামূলক। চলো তাহলে শুরু করা যাক ফেনলের কিছু স্পেশাল রিঅ্যাকশন। কমেন্ট করলে কমেন্টটা করো, শুরু করছি, কমেন্টটা করো। তো রাইমার্টিম্যান রিঅ্যাকশন, প্রথম রিঅ্যাকশন যে রাইমার্টিম্যান রিঅ্যাকশন, কিসের সাথে কিসের রিঅ্যাকশন হয়? ফেনলের সঙ্গে যদি ক্লোরোফর্ম নেওয়া হয়েছে ইন প্রেজেন্স অফ অ্যালকালি, অ্যালকালির প্রেজেন্সে, অ্যালকালি মানে ক্ষার আছে, ঠিক আছে? অ্যালকালি মানে কি ক্ষার আছে, ক্ষারের প্রেজেন্সে ফেনলের সঙ্গে ক্লোরোফর্মে রিঅ্যাকশন করানো হচ্ছে। তাহলে ক্লোরোফর্ম থেকে CCl3 এই ইলেকট্রোফাইলটা তৈরি হয়, ঠিক আছে? এই CCl3 সরি ক্লোরোফর্ম থেকে CCl3 না, CHCl2 এই ইলেকট্রোফাইলটা তৈরি হয়। তাহলে ক্লোরোফর্ম থেকে তৈরি হলো, ক্লোরোফর্ম নিয়েছে কি CHCl3, তাহলে ক্লোরোফর্মে আছে CHCl3, ওখান থেকে যে ইলেকট্রোফাইল তৈরি হলো সেটা হচ্ছে CHCl2+। ওই ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে জয়েন করে। তাহলে অর্থ পজিশনে আমরা দেখতে পাচ্ছি CHCl2 চলে এসেছে যখনই অ্যালকালির প্রেজেন্সে হাই টেম্পারেচার হিট করা হয়। তাহলে NaOH দিয়েছি, হাই টেম্পারেচার দিয়েছি, অর্থ পজিশনে জয়েন করে গেছে CHCl2+ ইলেকট্রোফাইলটা। এবারে এখানে ফার্দার আরো NaOH দেওয়া হয়, 2 মোল NaOH দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে? তাতে SN2 রিঅ্যাকশন হয়। SN2 রিঅ্যাকশনে এই যে দুটো ক্লোরিন আছে না, এই দুটো ক্লোরিন দুটো OH দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে ক্লোরিন দুটো কিন্তু OH দিয়ে রিপ্লেস হয়ে গেল। বেসিক্যালি SN2 রিঅ্যাকশন হলো তোমার OH মাইনাস অ্যাটাক করলে এবং ক্লোরিন গুলো বেরিয়ে গেল, দুটো OH মাইনাস অ্যাটাক করলে এবং দুটো Cl বেরিয়ে গেল। দেখতেই পাচ্ছি দুটো Cl আছে, সেই দুটো Cl রিপ্লেস হয়ে যাচ্ছে কি দিয়ে? দুটো OH দিয়ে। এই OH গুলো এলো কোথা থেকে? যে 2 মোল NaOH দিয়েছি, তাহলে 2 মোল NaOH দেওয়াতে OH মাইনাস এসে এই দুটো Cl কে রিপ্লেস করলো এবং দুটো OH জয়েন করে গেল, সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN2 হয়েছে। এরপরে কি হয়? এরপর যদি হিট কন্টিনিউ রাখি তাহলে 1 মোল ওয়াটার এলিমিনেট হয়ে যায়, 1 মোল ওয়াটার এলিমিনেট হয়ে যায়, দ্যাট ইজ আমরা বলি ডিহাইড্রেশন হয়ে গেল। কি হয়ে গেল? ডিহাইড্রেশন, জল আউট হয়ে গেল, ঠিক আছে? এবার যেই ডিহাইড্রেশন হয়ে গেল তখনই CHOH2 এটা হয়ে গেল CHO। কিন্তু আবার অ্যালকালি আছে, অ্যালকালির প্রেজেন্সে এই OH গ্রুপটাও ONA গ্রুপ হয়ে গেছে, কারণ আমরা জানি ফেনল হচ্ছে অ্যাসিডিক। অ্যালকালির প্রেজেন্সে OH গ্রুপের H+ বেরিয়ে গেছে এবং সেখানে Na+ ঢুকে গেছে, দিয়ে ONA হয়ে গেছে। কিন্তু আবার অর্থ পজিশনে একটা CHO চলে এসেছে। অর্থতে এসেছিল কি? তাহলে CHCl2+, তারপরে CHCl2+ থেকে দুটো ক্লোরিন রিপ্লেস হলো, দুটো OH ঢুকলো। ক্লিয়ার? তাহলে অর্থতে এলো CHCl2+, তারপরে ক্লোরিন দুটো রিপ্লেস হয়ে দুটো OH জয়েন করলো, কারণ SN2 রিঅ্যাকশন হয়েছে NaOH এর প্রেজেন্সে। তারপরে সেখানে ডিহাইড্রেশন হয়, CHO অ্যালডিহাইড গ্রুপ চলে এলো। এবার যদি অ্যাসিডিফিকেশন করে দেওয়া হয় ডাইলিউট HCl দিয়ে যদি অ্যাসিডিফিকেশন করে দেওয়া হয় তাহলে এই ONA গ্রুপটা আবার OH গ্রুপে কনভার্ট হয়ে যাবে এবং অর্থ পজিশনে চলে আসবে CHO, স্যালিসালডিহাইড তৈরি হবে। ক্লিয়ার? তাহলে রাইমার্টিম্যান হচ্ছে ফেনলের স্পেশাল রিঅ্যাকশন, এটা কেবলমাত্র ফেনল শো করে থাকে। সিমিলার ওয়েতে রাইমার্টিম্যানের সেকেন্ড ভার্সন দেখবো, যেখানে আমরা ক্লোরোফর্ম নাম দিয়ে এখন CCl4 দেবো। তাহলে ক্লোরোফর্ম নাম দিয়ে দেবো CCl4 থেকে CCl3+ এই ইলেকট্রোফাইলটা জয়েন করবে এবং সেক্ষেত্রে লাস্টে গিয়ে স্যালিসাইলিক অ্যাসিড পাবো। চলো দেখা যাক। এই যে ফেনল নিয়েছি, ফেনল দিয়েছি CCl4 দিলে এখন CCl3+ এই ইলেকট্রোফাইলটা তৈরি হবে এবং ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে জয়েন করবে। তাহলে তৈরি হলো CCl3+, অর্থতে জয়েন করে গেল হচ্ছে তোমার ফেনলের অর্থতে জয়েন করে গেল তোমার CCl3+। এবার CCl3+ ইলেকট্রোফাইল জয়েন করলো কিসের প্রেজেন্সে? অ্যাজ ইউজুয়াল অ্যালকালির প্রেজেন্সে। অ্যালকালি আছে, হাই টেম্পারেচার আছে, NaOH এর প্রেজেন্সে CCl3+ ইলেকট্রোফাইল তৈরি হলো এবং সেটা অর্থতে জয়েন করলো। এবার এখন দেখতে পাচ্ছি আবার সঙ্গে OH টা কি হয়ে গেছে? ONA হয়ে গেছে, সেটাও হয়ে গেছে। ছিল হচ্ছে OH, ফেনল তো আমরা জানি অ্যাসিডিক হওয়ার জন্য H+ টা বেরিয়ে যাচ্ছে এবং সেখানে NaOH থেকে Na+ ঢুকে যাচ্ছে। তাহলে H+ বেরিয়ে গেল, NaOH থেকে Na+ ঢুকে গেল, OH হয়ে গেল ONA, আর অর্থতে ঢুকলো হচ্ছে CCl3+ ইলেকট্রোফাইল। কারণ আমরা জানি ইলেকট্রোফাইল গুলো সব অর্থ আর প্যারাতেই যায়, তো এখানে অর্থ আইসোমারটা নিয়ে চলছি আমরা, অর্থতে CCl3+ ঢুকে গেল। এবারে 3টে ক্লোরিন আছে, 3টে ক্লোরিনকে রিপ্লেস করতে গেলে 3টে OH মাইনাস দিতে হবে। তো 3 মোল NaOH দিয়ে দেওয়া হলো, SN2 রিঅ্যাকশন হবে, আবার রিপ্লেসমেন্ট হবে।
কতগুলো ক্লোরিন আছে? 3টে ক্লোরিন আছে এখানে, তাই না? আগেরটাতে 2টো ছিল, এখানে 3টে ক্লোরিন আছে। 3টে ক্লোরিনকে 3টে OH দিয়ে রিপ্লেস করানোর জন্য 3টে NaOH 3 মোল NaOH দিয়ে দেওয়া হলো। 3 মোল NaOH থেকে 3 মোল OH মাইনাস আসবে এবং সেই 3 মোল OH মাইনাস 3 মোল ক্লোরিনকে রিপ্লেস করবে, দিয়ে OH3 জয়েন হয়ে যাবে। তাহলে ছিল হচ্ছে CCl3 হয়ে যাবে COH3। সিম্পল, Cl গুলো রিপ্লেস হয়ে গেল OH দিয়ে। 3টে ক্লোরিন ছিল, 3 মোল NaOH দিয়েছি, তাতে তারা রিপ্লেস হয়ে গেছে, দিয়ে COH3 হয়ে গেছে। 3টে Cl 3টে OH দিয়ে রিপ্লেস হয়ে গেছে, SN2 রিঅ্যাকশন হয়েছে। আবার ডিহাইড্রেশন হবে, হিট করলে ডিহাইড্রেশন হবে, তাহলে এখানে হিট করে দিলে ওয়াটার এলিমিনেট হয়ে যাবে এবং ডিহাইড্রেশন আমরা বলতে পারি এখানে হয়ে যাবে। ওয়াটার এলিমিনেট হলেই ডিহাইড্রেশন হয়ে গেল। এবার যে ডিহাইড্রেশন হয়ে গেল তখন কিন্তু এই COH3 এই গ্রুপটা COOH হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অর্থে চলে এসেছে। এবারে আবার এই ONA টাকে OH করতে হবে, অ্যাসিডিফিকেশন করে দাও ডাইলুট HCl দিয়ে, অ্যাসিডিফিকেশন সেম একদম সেম হতে যাচ্ছে, তাহলে ONA টা OH হয়ে যাবে। এটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিড তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু ফেনলের স্পেশাল রিঅ্যাকশন, রাইমার্টিমান রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কোশ্চেন আসবে। কোলবেজ রিঅ্যাকশন, এটাও ফেনলের একটা স্পেশাল রিঅ্যাকশন। এখানেও কিন্তু এই সেম স্যালিসাইলিক অ্যাসিডই তৈরি হচ্ছে। দেখে নাও, যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডই তৈরি হয়েছে। তার মানে কোলবেজ রিঅ্যাকশনের থ্রু দিয়েও স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা যায়, আবার রাইমার্টিমানের থ্রু দিয়েও স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা যায়। তাহলে দেখে নেওয়া যাক, এখানেও নিয়েছে হচ্ছে NaOH দিয়েছি, NaOH দেওয়াতে ONA হয়ে গেছে, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করেছি হাই টেম্পারেচার হাই প্রেসারে। 400 কেলভিন টেম্পারেচার আছে আর 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার আছে। হাই টেম্পারেচার হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করিয়েছি ONA গ্রুপটা, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করিয়েছি মানে ফেনক্সাইডের, সোডিয়াম ফেনক্সাইডের। আচ্ছা, এই সোডিয়াম ফেনক্সাইডটা কোত্থেকে পেলাম? এতক্ষণ তো নিশ্চয়ই বুঝে গেছি, এটা পাচ্ছি হচ্ছে ফেনলের সঙ্গে আমরা NaOH এর রিঅ্যাকশন করাচ্ছি, তাই না? তাহলে ফেনলের সঙ্গে যদি NaOH এর রিঅ্যাকশন করে তাহলে এই OH টা হয়ে যাবে ONA। তো এরকম করেই পাচ্ছি, ফেনলের সঙ্গে NaOH এর রিঅ্যাকশন করাচ্ছে, ফেনল অ্যাসিডিক, NaOH হচ্ছে বেস, তাহলেই হয়ে যাচ্ছে এটা ONA। H টা রিপ্লেস হচ্ছে এবং Na+ জয়েন করছে। তাহলে তার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন করাচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসারে, পুরো CO2 গ্রুপটা অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে জয়েন করেছে। পুরো CO2 গ্রুপটা অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে, এই দেখো CO2 গ্রুপটা অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে জয়েন করে গেছে, পেয়ে গেছি এই সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এরপরে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হলে কি হবে? এই পুরো COONA এই পুরো পার্টটা রিঅ্যারেঞ্জড হয়ে চলে এসেছে অর্থ পজিশনে, পুরো পার্টটা রিঅ্যারেঞ্জড হয়ে। তাহলে CO2 পার্টটা প্রথমে অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে জয়েন করলো, এই যে CO2 COO কার্বক্সিল গ্রুপ, এটা অক্সিজেন আর নাইট্রোজেন, অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে জয়েন করে গেল। তাহলে অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে জয়েন করে গেল COO কার্বক্সিল গ্রুপটা CO2 থেকে, এবং তারপরে পুরো COONA এটা রিঅ্যারেঞ্জড হয়ে চলে এলো অর্থ পজিশনে। এবারে যদি আমরা একটু ডাইলুট HCl দিই তাহলে Na টা কি হয়ে যাবে? Na টা হয়ে যাবে H, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডই হয়ে গেল আলটিমেটলি। ডাইলুট HCl দিয়ে আমরা অ্যাসিডিফিকেশন করব। ডাইলুট HCl দিয়ে যদি আমরা অ্যাসিডিফিকেশন করে দিই, মানে একটু অ্যাসিড বানিয়ে দিই, H+ দিচ্ছি বেসিক্যালি। ডাইলুট HCl মানে কি দিচ্ছি? H+ দিচ্ছি, তাহলে H+ যেই দেবো COONA, ওই Na টা আবার H হয়ে যাবে, তাহলে COOH হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা সেই স্যালিসাইলিক অ্যাসিডই পাবো। পরেরটা কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশন মানে কি? দুটো কম্পাউন্ড জয়েন করে যাবে। সো ক্লিয়ারলি দেখো, এই কম্পাউন্ডটাকে আগেও দেখেছো, এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ভালো করে দেখবে, কম্পাউন্ডটাকে ড্র করে দেখাচ্ছি। এই পোরশনটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, নিশ্চয়ই মনে পড়ছে N2+Cl-, N2+Cl- কি নিশ্চয়ই মনে আছে তোমার? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোত্থেকে পেয়েছিলাম মনে আছে কি? অ্যানিলিন থেকে পেয়েছিলাম, হ্যালো অ্যারিনসে পড়েছিলাম। এই অ্যানিলিনে যদি দেওয়া হয় NaNO2HCl 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, N2+Cl-, রাইট? তাহলে অ্যানিলিন মলিকুল নেব, কি মলিকুল? অ্যানিলিন মলিকুল নিলাম। অ্যানিলিন মলিকুলে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস কোল্ড কন্ডিশনে NaNO2 আর HCl দিলাম, তৈরি হয়ে গেল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা ফেনলের রিঅ্যাকশন করছি। এই হচ্ছে ফেনল, দেখে নিও, এই হচ্ছে ফেনল। ঠিক আছে, তাহলে ফেনলের সঙ্গে রিঅ্যাকশন করছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের। তাহলে ফেনলের প্যারা পজিশনের একটা হাইড্রোজেন আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরিন, এই হাইড্রোজেন আর ক্লোরিন বেরিয়ে যাচ্ছে অ্যাজ HCl। এই যে বেরিয়ে গেছে HCl, কোন Hটা? ফেনলের প্যারা পজিশন থেকে Hটা। সো ফেনলের এই যে প্যারা পজিশন, তাই তো, ফেনলের প্যারা পজিশন থেকে হাইড্রোজেন আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে ক্লোরিন, এরা HCl তৈরি করে আউট হয়ে যাচ্ছে।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরিন আর ফেনলের প্যারা পজিশনে হাইড্রোজেন HCl তৈরি করে আউট হচ্ছে, বাকি জয়েন করে যাচ্ছে। এই নাইট্রোজেনটার সঙ্গে এই প্যারা কার্বনটা জয়েন করে গেছে, আমরা বলছি কাপলিং রিঅ্যাকশন। নাইট্রোজেনটার সঙ্গে প্যারা কার্বনটা জয়েন করে গেছে, কাপলিং রিঅ্যাকশন। এর ফলে যে 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 কম্পাউন্ডটা তৈরি হলো সেটা একটা ডাই তৈরি হলো, ব্রাইট অরেঞ্জ কালারের ডাই। তাই এই রিঅ্যাকশন গুলো থ্রু দিয়ে ফেনলকে আইডেন্টিফাইও করা যায়। আমরা বলতে পারি এই রিঅ্যাকশনটা ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া বা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া বা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, এবং এর জন্য পিএইচটাকে একটু অ্যালকালি হতে হবে, 9 to 10 পিএইচ মিডিয়াম থাকতে হবে, স্লাইটলি অ্যালকালাইন মিডিয়াম হতে হবে, 9 to 10 পিএইচ মিডিয়াম থাকতে হবে। তাহলে অ্যানিলিন নিলাম, অ্যানিলিন নিয়ে NaO2HCl দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তৈরি হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখানে ফেনল দিলাম, কাপলিং হয়ে গেল, অরেঞ্জ কালারের ডাই তৈরি হলো। তাহলে বলবো আননোন কম্পাউন্ড কিছু নিয়ে থাকলে সেটা ফেনল ছিল। ক্লিয়ার? কাপলিং রিঅ্যাকশন, স্পেশাল রিঅ্যাকশন। নেক্সট যাচ্ছি কনডেনসেশন রিঅ্যাকশন। এখানে কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে সেই ফেনলফথ্যালিন যেটা কিনা আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে ইউজ করি, মনে আছে? ফেনলফথ্যালিন অ্যালকালি কন্ডিশনে পিঙ্ক হয়ে যায়, অ্যাসিডিক কন্ডিশনে কোনো কালার থাকে না, তাহলে কালারলেস থাকে। তাহলে ফেনলফথ্যালিন এটা কি একটা অ্যাসিড বেস নির্দেশক বা অ্যাসিড বেস ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা কোনো একটা সলিউশন অ্যাসিড না বেস সেটা চুজ করি। এই হচ্ছে ফেনলফথ্যালিনের স্ট্রাকচার। কেমন করে তৈরি হয়? ফেনলের মধ্যে কন্ডেনসেশন হয়, ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইডের কন্ডেনসেশন হয়। সেই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক অ্যানহাইড্রাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। এখানে দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, যেটা কিনা একটা ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে কনসেন্ট্রেটেড H2SO4 ওয়াটার এলিমিনেট করে দিতে পারে। সো বেসিক্যালি এখানে ডিহাইড্রেশন হচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ওয়াটারটা কেমন করে বেরোচ্ছে? দেখো, থ্যালিক অ্যানহাইড্রাইড নিয়েছি, এই ফেনল, এই ফেনল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থ্যালিক অ্যানহাইড্রাইড, এই হচ্ছে আমাদের একটা ফেনল, আর এই হচ্ছে আমাদের আর একটা ফেনল। তো একটা থ্যালিক অ্যানহাইড্রাইড, দুটো ফেনল নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার তাহলে দেখো কোথা থেকে ওয়াটারটা এলিমিনেট হচ্ছে। থ্যালিক অ্যানহাইড্রাইডের একটা ডাবল বন্ডেড ও সঙ্গে ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন গুলো, ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন গুলো সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইডের একটা ডাবল বন্ডেড ও। তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইডের কার্বনিল কার্বনের অক্সিজেনটা, কার্বনিল অক্সিজেন যেটা, থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে কার্বনিল অক্সিজেন যেটা, ডাবল বন্ডেড ও এর যে অক্সিজেনটা, সঙ্গে প্যারা পজিশনের দুটো হাইড্রোজেন ফ্রম ফেনল, ওয়াটার তৈরি করে এলিমিনেট হয়ে গেল। তাহলে কারা কারা জয়েন করে যাবে? এই কার্বনিল কার্বনটার সঙ্গে এই প্যারা কার্বনটাও জয়েন করবে, এই প্যারা কার্বনটাও জয়েন করবে। তো দেখে নাও, এই যে কার্বনিল কার্বন তার সঙ্গে জয়েন করে গেছে এইখানের প্যারা কার্বন আর এইখানেরও প্যারা কার্বন, এরা বন্ড তৈরি করে জয়েন করে গেছে। কারণ এই প্যারা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে, প্যারা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়েছে, আর কার্বনিল কার্বনটা থেকে ডাবল বন্ড ওটা আউট হয়ে গেছে, ওয়াটার তৈরি করে ইন প্রেজেন্স অফ ডিহাইড্রেটিং এজেন্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তৈরি হয়ে গেছে ফেনলফথ্যালিন। কনডেনসেশন, কনডেনসেশন কেন? দুজন মলিকুল জয়েন করলো আর একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গেল। যদি দুজন মলিকুল শুধু জয়েন করতো আমরা কি বলতাম? আমরা অ্যাডিশন বলতাম। কিন্তু দুজন মলিকুল জয়েন করার পর একটা ছোট্ট মলিকুল বেরিয়ে গেছে, কনডেনসেশন। চলো নেক্সট সেকশনে যাচ্ছি, গাটারম্যান রিঅ্যাকশন। এখানে কি হচ্ছে? এগুলো সব ফেনলের কিন্তু স্পেশাল রিঅ্যাকশন, ঠিক আছে? গাটারম্যান রিঅ্যাকশনে ফেনল দেওয়া হয়েছে, সঙ্গে HCl এবং HCl দেওয়া হয়েছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে। তাহলে প্রথমে একটা ইমিন কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেখানে ফেনলের প্যারা পজিশনে CH ডাবল বন্ড NH এই গ্রুপটা জয়েন করছে। তারপরে ওয়াটার দিলে এইখান থেকে বন্ডটা ব্রেক করে যাচ্ছে, ওয়াটার দিয়ে বেসিক্যালি হাইড্রোলাইসিস করা হচ্ছে। ওয়াটার দিয়ে যদি বয়েল করে দেওয়া হয় তাহলে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ হচ্ছে। হাইড্রোলাইসিস বা কি হচ্ছে? আর্দ্র বিশ্লেষণ। যদি এটা হয়ে যায় তাহলে এখান থেকে বন্ডটা ব্রেক হয়ে যায় এবং সেখানে ডাবল বন্ড ও চলে আসে, অ্যালডিহাইড হয়ে যায়। তাহলে প্যারা পজিশনে অ্যালডিহাইড, তার জন্য গ্যাটারম্যান। আর অর্থ পজিশনে যদি অ্যালডিহাইড ঢোকাতে হতো তাহলে কি হতো? তাহলে রাইমাট্রিম্যান। মনে রাখতে হবে, প্যারা পজিশনে CHO তাহলে গ্যাটারম্যান রিঅ্যাকশন, আর অর্থ পজিশনে CHO রাইমাট্রিম্যান রিঅ্যাকশন। মনে রাখতে হবে কোথায় কোনটা হলো। তাহলে কি হলো? ফেনলের মধ্যে আমরা দিলাম কি? ফেনলে আমরা দিয়েছি হচ্ছে HCl, HCl এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। HCl, HCl এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাতে প্যারা কার্বনে জয়েন করেছে CH ডাবল বন্ড NH। তারপরে সেখানে ডাবল বন্ডটাকে ব্রেক করে ওখানে CH ডাবল বন্ড ও করতে হবে, তার জন্য ওয়াটার দিয়ে মানে জল দিয়ে গরম করে বয়েল করে দেওয়া হয়েছে, হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করা হয়েছে, প্যারা পজিশনে CHO গ্রুপ চলে এসেছে। গাটারম্যান রিঅ্যাকশন। লেডারম্যানাফে রিঅ্যাকশন কি করা হচ্ছে? ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করানো হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যালকালি। অ্যালকালির প্রেজেন্সে যদি ফর্মালডিহাইডের সঙ্গে ফেনলের রিঅ্যাকশন করানো হয়
তাহলে অর্থ পজিশনে এই CH2H গ্রুপটা আর প্যারা পজিশনে CH2H গ্রুপটা জয়েন করে যায়। ঠিক আছে, তাতে প্রথম স্টেপটাতে এগুলো সব ONA হয়ে যায়, অ্যাসিড দিয়ে তোমরা যদি অ্যাসিডিফিকেশন করে দাও তাহলে ONA গুলো OH হয়ে যায়। মানে প্রথম স্টেপটাতে কি হয় দেখে নাও, যখন আমরা শুধুমাত্র ধরো NaOH দিলাম অ্যালকালিটাই দিয়েছি, তাহলে অর্থতে এটা OH টা ONA হয়ে যায়। প্রথম স্টেপটাতে OH হয়ে যায় ONA, আর এই ফর্মালডিহাইড থেকে যেটা HCHO দিচ্ছি, ফর্মালডিহাইড থেকে অর্থ পজিশনে CH2H গ্রুপ জয়েন করে যায়, আর ফর্মালডিহাইড থেকে প্যারা পজিশনেও CH2H গ্রুপ জয়েন করে যায়। ফর্মালডিহাইড থেকে অর্থ এবং প্যারা পজিশনে CH2H গ্রুপ জয়েন করে যায়, কিন্তু ফেনলের OH টা ONA হয়ে যায়। তার জন্য আবার আমাদের কি করতে হয়, এই পুরো মিক্সচারের উপরে অ্যাসিড অ্যাড করতে হয়, HCl ডাইলুট HCl অ্যাড করলে অ্যাসিডিফিকেশন হয়, অ্যাসিডিফিকেশন হলে OH টা আবার ONA টা আবার OH হয়ে যায়। অ্যাসিডিফিকেশন হয় তাহলে OH টা আবার এই ONA যেটা হয়েছিল ONA গুলো OH হয়ে যায়। তাহলে প্রথমে কি হলো দেখো, প্রথমে কিন্তু এই OH গ্রুপটা হয়ে গেল ONA, ঠিক আছে, OH গ্রুপটা হয়ে গেল ONA যখনই আমরা NaOH দিয়ে আমরা রিঅ্যাকশন করলাম। আর এই ফর্মালডিহাইড যেটা ছিল, এই ফর্মালডিহাইডটা অর্থতে CH2H আর প্যারাতে CH2H হয়ে জয়েন করে গেল কম্পাউন্ডটাতে। এবারে যদি HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করে দিই, তাহলে অর্থ প্যারাতে CH2H জয়েন করে গেছে, অ্যাসিডিফিকেশন করলে এই যে ONA গ্রুপগুলো আছে ওগুলো আবার OH গ্রুপ হয়ে যাবে, কারণ ডাইলুট HCl দেওয়া হচ্ছে, ডাইলুট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করা হচ্ছে। ডাইলুট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করলে সোডিয়াম গুলো আবার হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো Na+ ছিল ONA হয়েছিল, ওগুলো OH হয়ে যাবে, যেরকম অ্যাসিডিফিকেশন করছিলাম এতক্ষণ ধরে। লেবেরার ম্যানাসের রিঅ্যাকশন, ক্লিয়ার? নেক্সট হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন, বিজারণ বা রিডাকশন রিঅ্যাকশন। এখানে কি হচ্ছে দেখে নাও, ফেনলকে যদি হাইড্রোজেন গ্যাস দিয়ে রিডাকশন করে দেওয়া হয় নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 160 তে রিঅ্যাক্ট করে, তাহলে বেনজিন রিংটা আউট হয়ে যায়, সাইক্লোহেক্সানল হয়ে যায়। বেনজিন রিংয়ে হাইড্রোজেন গুলো জয়েন করে যায় বেসিক্যালি, ঠিক আছে। তো ফেনলকে হাইড্রোজেনেশন করা হচ্ছে, হাইড্রোজেন এবং নিকেল ক্যাটালিস্ট দিয়ে 160 তে হিট করা হচ্ছে, তাহলে বেনজিনের এই পাই বন্ড গুলো রিডিউসড হয়ে যায়, হাইড্রোজেনেশন হয়ে যায়, এখানে পাই বন্ডে হাইড্রোজেন জয়েন করে, দিয়ে পাই বন্ড গুলো উড়ে গিয়ে সাইক্লোহেক্সানল পেয়ে যায়, একটা অ্যালকোহল পেয়ে যায়, আর ফেনল থাকে না। ক্লিয়ার? সহজ রিঅ্যাকশন। বার্চ রিডাকশন, বার্চ রিডাকশনে কি হয়, এখানেও সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিঅ্যাকশন করানো হয়। সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া মিলে একটা যৌগ তৈরি করে, সেটা হচ্ছে NaNH2। সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া মিলে NaNH2 তৈরি করে। সোডামাইড, এর নাম কি? এর নাম হচ্ছে সোডামাইড। সোডিয়াম এবং NaNH2 মিলে তৈরি করে এই সোডামাইড, সোডিয়াম এবং NaNH2 নিয়ে তৈরি করে সোডামাইড। এবার এই সোডামাইডের সঙ্গে রিঅ্যাকশন হয় ফেনলের, এবং তার ফলে প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, এবং সেখান থেকে সাইক্লোহেক্সিনোন তৈরি হয়, একটা কিটোন তৈরি হয়ে যায়, সাইক্লোহেক্সিনোন। সো রিঅ্যাকশনটা খেয়াল রাখতে হবে, এটাকে বলে বার্চ রিডাকশন। বার্চ রিডাকশনে ফেনল থেকে 3 সাইক্লোহেক্সিনোন তৈরি হচ্ছে, বার্চ রিডাকশনে ফেনল থেকে 3 সাইক্লোহেক্সিনোন তৈরি হচ্ছে, এটা কিটোন তৈরি হচ্ছে। অ্যালকিনও আছে, কিটোনও আছে, অ্যালকিন গ্রুপও আছে বা কিটো গ্রুপও আছে, ঠিক আছে। এবং এর জন্য দেওয়া হচ্ছে সোডামাইড বা সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, সোডামাইড দেওয়া হচ্ছে। ফেনলের আবার অক্সিডেশন বা জারণ, ঠিক আছে, এটা ছিল কি রিডাকশন বা বিজারণ, এগুলো সবই রিডাকশন, ঠিক আছে। হাইড্রোজেনেশন ছিল রিডাকশন, অথবা বার্চ রিডাকশনও ছিল, একটা ছিল হাইড্রোজেনেশন, একটা ছিল বার্চ রিডাকশন। এবার চলে আসছি আমরা জারণ, জারণ মানে অক্সিডেশন। অক্সিডেশন, ফেনলকে যদি ক্রোমিল ক্লোরাইড দিয়ে অক্সিডেশন করা হয়, নাম কি ক্রোমিল ক্লোরাইড, অথবা সোডিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিফাইড কন্ডিশনে অক্সিডেশন করা হয়, তাহলে বেনজোকুইনন তৈরি হয়, প্যারা বেনজোকুইনন তৈরি হয়। কিন্তু যদি এটা অ্যালকালাইন পটাশিয়াম পারসালফেট দিয়ে, এর নাম কি পটাশিয়াম পারসালফেট, তাহলে প্যারা পজিশনে আরো একটা OH গ্রুপ জয়েন করে যায়। অ্যালকালাইন পটাশিয়াম পারসালফেট দিয়ে, তাহলে দুই রকমের রিডাকশন, দুই রকমের অক্সিডেশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড অথবা অ্যাসিডিফাইড সোডিয়াম ডাইক্রোমেট, আইদার CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড, অথবা অ্যাসিডিফাইড সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2SFN। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে দিয়ে যদি আমরা অক্সিডেশন করি, তাহলে প্যারাবেনজোকুইনন তৈরি হয়। স্ট্রাকচার খেয়াল রাখতে হবে, ফেনলের অক্সিডেশন হয়, জারণ হয়, দিয়ে প্যারাবেনজোকুইনন তৈরি হয় যখন আমরা ক্রোমিল ক্লোরাইড দিয়ে অক্সিডেশন করছি, অথবা সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে অক্সিডেশন করছি। এটা যদি অ্যালকালাইন কন্ডিশনে পটাশিয়াম পারসালফেট দিয়ে অক্সিডেশন করি, K2S2O8, পটাশিয়াম পারসালফেট, কি নাম? K2S2O8, পটাশিয়াম পারসালফেট। তাহলে অ্যালকালাইন কন্ডিশনে পটাশিয়াম পারসালফেট দিয়ে অক্সিডেশন করি, দিয়ে অ্যাসিডিফিকেশন করে দিই, তখন প্যারা পজিশনে আরো একটা OH জয়েন করে যায়। দেখতেই পাচ্ছি প্যারা পজিশনে আরো একটা OH জয়েন করে গেছে,
কুইনল, কুইনল তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে অ্যালকালাইন কন্ডিশনে পটাশিয়াম পারসালফেট দিয়ে জারণ করলাম, অক্সিডেশন করলাম, দিয়ে অ্যাসিডিফিকেশন করে দিলাম HCl দিয়ে, তাহলে প্যারাতে আর একটা ওয়েট জয়েন করে গেল, কুইনল। আর ওখানে প্যারাবেনজোকুইনোন। খেয়াল রাখতে হবে নামগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেনলের সবকটা স্পেশাল রিঅ্যাকশন শেষ হচ্ছে। এখন আমরা একটু কুইকলি গো থ্রু করে নেব যে অ্যালকোহল ফেনলের মধ্যে পার্থক্য কেমন করে ডিস্টিংগুইশ টেস্ট কিছু আছে কিনা, অ্যালকোহল এবং ফেনলকে আলাদা করবো কি করে, অ্যালকোহল গুলোকে তাদের মধ্যে থেকে আলাদা করবো কি করে। সো অ্যালকোহল ফেনলের কিছু টেস্ট, কেমিক্যাল টেস্ট, সেগুলো আমরা এখন চলো একবার কুইকলি চোখ বুলিয়ে নিই। তো চলো তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েশন কেমন করে করবো সেই বিক্রিয়া কিছু দেখে নিই। তো প্রথম যে বিক্রিয়াটা দেখছি সেটা হচ্ছে লুকাস টেস্ট। কি করা হচ্ছে দেখো, এই রিঅ্যাকশনটা হচ্ছে কিছুই না, গ্রুপস প্রসেস মনে আছে? গ্রুপস কোথায় পড়েছিলে? অ্যালকোহল নয়, হ্যালো অ্যালকেনে মেনলি পড়েছিলাম। একদম হ্যালো অ্যালকেনের ফার্স্ট প্রসেস ছিল, যেখানে কিনা অ্যালকোহলের সঙ্গে HCl এবং অনাদ্র ZnCl2 অ্যানহাইড্রাস ZnCl2 দেওয়া হয়েছিল। গ্রুপস প্রসেস একদম হ্যালো অ্যালকেনের প্রথম রিঅ্যাকশন ছিল হ্যালো অ্যালকেন প্রিপারেশনের। তো সেই রিঅ্যাকশনটাকে ইউজ করা যায়, তাকে বলা হতো লুকাস টেস্ট। তাহলে এটা মনে রাখতে হবে, গ্রুপস প্রসেস বেসিক্যালি। তাই লুকাস টেস্ট কিসের উপরে ভিত্তি করে হয়েছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের, গ্রুপস প্রসেস, যেটা কিনা হ্যালো অ্যালকেন প্রিপারেশনের প্রথম রিঅ্যাকশন ছিল, তার উপরে বেস করে কিন্তু এই পুরো টেস্টটা ডিজাইন করা হয়েছে। সো টেস্টটাতে কি করা হচ্ছে, অ্যালকোহলের সঙ্গে HCl এবং ZnCl2 রিঅ্যাকশন করানো হচ্ছে। দেখতেই পাচ্ছ গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl এবং অ্যানহাইড্রাস ZnCl2 নেওয়া হয়েছে। কনসেন্ট্রেটেড কি নেওয়া হয়েছে? কনসেন্ট্রেটেড HCl নেওয়া হয়েছে, আর কনসেন্ট্রেটেড HCl এর সঙ্গে অ্যানহাইড্রাস ZnCl2 নেওয়া হয়েছে। দিয়ে আননোন কম্পাউন্ডটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফাই করা হবে। সো যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, 3 ডিগ্রি অ্যালকোহল হয়, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা জানি সবথেকে বেশি রিঅ্যাক্টিভ ছিল। আমাদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা একবার মনে করে নিই, গ্রুপসে পড়েছিলাম যে কি সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। অ্যালকোহলদের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডারে ছিল 3 ডিগ্রি অ্যালকোহল সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তো 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, যেটা কিনা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড HCl এবং তার সঙ্গে অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে হ্যালো অ্যালকেনটা তৈরি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যে হ্যালো অ্যালকেনটা তৈরি হলো, সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। তাই যদি সঙ্গে সঙ্গে একটা আননোন কম্পাউন্ড 3 ডিগ্রি অ্যালকোহল বুঝবো কি করে? ওখানে দিলাম লুকাস রিয়েজেন্ট, গাঢ় কনসেন্ট্রেটেড HCl এবং সঙ্গে অ্যানহাইড্রাস ZnCl2, যদি সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যায় সলিউশনটা, প্রেসিপিটেট হয়ে যায়, প্রেসিপিটেট তৈরি হয়ে যায়, তখন আমরা বলবো ওটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি একটু টাইম নিয়ে একটু হিট করলে তারপরে যদি প্রেসিপিটেট তৈরি হয়, তাহলে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি একদমই প্রেসিপিটেট তৈরি না হয়, অনেকটা হিট করলে তারপরেই গিয়ে প্রেসিপিটেট তৈরি হয়, আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। স্বাভাবিক, 1 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাক্টিভ নয় অত, তাই ওকে অনেকটা হিট করতে হবে, তবেই গিয়ে ওখানে প্রেসিপিটেশন তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাক্টিভ, 3 ডিগ্রি অ্যালকোহল খুবই রিঅ্যাক্টিভ। 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস রিয়েজেন্টের রিঅ্যাকশন হলে সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন হবে, তাহলে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি মানে প্রেসিপিটেশন হবে, কিন্তু 5 মিনিট টাইম নেবে বা একটু হয়তো হিট করতে হতে পারে, তখন গিয়ে প্রেসিপিটেশন হবে। ঠিক আছে, তখন গিয়ে প্রেসিপিটেশন হবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল হলে হবেই না, স্বচ্ছই হয়ে থাকবে, উত্তপ্ত করা হলে তবেই প্রেসিপিটেশন হবে। 1 ডিগ্রি অ্যালকোহল হলে এই যে হিট করা হলে তবেই গিয়ে প্রেসিপিটেশন তৈরি হবে, হিট করলে তবেই প্রেসিপিটেশন তৈরি হবে যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়। তাহলে এটা যদি এটা হচ্ছে লুকাস টেস্ট, ঠিক আছে? এটা যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি সহজেই কোন একটা আননোন কম্পাউন্ড, সেটা কেমন কম্পাউন্ড, আননোন কম্পাউন্ডটাকে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট হচ্ছে ক্রোমিক অ্যাসিড রিঅ্যাকশন। ক্রোমিক অ্যাসিডটা কি করে তৈরি করা হয় সেটা দেখে নাও। ক্রোমিক অ্যাসিড তৈরি করা হয়, সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট নেওয়া হয়, সঙ্গে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, ঠিক আছে? বা ক্রোমিক অক্সাইডও নেওয়া যেতে পারে। তো সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমিক অক্সাইড সঙ্গে সালফিউরিক অ্যাসিড নিলে তৈরি হয় কমলা লাল বর্ণের ক্রোমিক অ্যাসিড। দেখতেই পাচ্ছি ক্রোমিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তো সোডিয়াম কি নিতে পারি? সোডিয়াম ডাইক্রোমেট সঙ্গে H2SO4 অথবা পটাশিয়াম অথবা ক্রোমিক অক্সাইড H2SO4। সোডিয়াম ডাইক্রোমেটের জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট নিতে পারি। তাহলে সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট সঙ্গে H2SO4 অথবা ক্রোমিক অক্সাইড H2SO4, তাহলে কমলা লাল বর্ণের ক্রোমিক অ্যাসিড তৈরি হয়। এবার এই কমলা লাল বর্ণের ক্রোমিক অ্যাসিড তৈরি হলো, অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করানো হলো ক্রোমিক অ্যাসিডের। যদি কালার চেঞ্জ হয় তাহলে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি যে কোনো একটা হতে পারে, আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। মনে রাখতে হবে, যদি কালার চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে নীলাভ সবুজ ছিল হচ্ছে কমলা লাল মানে অরেঞ্জ রেড, হয়ে গেল নীলাভ সবুজ, ব্লুইশ গ্রিন টাইপের কালার হয়ে গেল, তাহলে বলতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে বা 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহল দুটোতেই তোমার কালারটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে গ্রিনিশ ব্লু হয়ে যায়।
তাহলে ক্রোমিক অ্যাসিড তৈরি করা হলো। ক্রোমিক অ্যাসিড কি করে তৈরি করা হলো? ক্রোমিয়াম অক্সাইড সঙ্গে H2SO4 অথবা সোডিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট সঙ্গে H2SO4। তাহলে কমলা লাল বর্ণের ক্রোমিক অ্যাসিড তৈরি হলো, অরেঞ্জ রেড ক্রোমিক অ্যাসিড তৈরি হলো। ক্রোমিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করানো হলো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহলটার। কি করে বুঝবো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল? কালারটা চেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ রেড বা কমলা লাল থেকে চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে গ্রিনিশ ব্লু। গ্রিনিশ ব্লু, তাহলে কালার যদি গ্রিনিশ ব্লুতে চেঞ্জ হয়ে যায় আমরা বুঝবো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। কিন্তু যদি কালারে কোনো রকম চেঞ্জ না হয়, কালারে কোনো রকম চেঞ্জ না হলে বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কি করে বুঝছি? কালার চেঞ্জ হচ্ছে, গ্রিনিশ ব্লু হয়ে যাচ্ছে। আর 3 ডিগ্রি হলে কোনো কালার চেঞ্জ হচ্ছে না। তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমিক অ্যাসিড টেস্ট, যেটা যদি আমরা কোনো একটা আননোন কম্পাউন্ড অ্যালকোহল কিনা সেটা আমরা বুঝতে পারছি। ভিক্টর মেয়ার টেস্ট, এটা শুধুও বুঝতে পারি কোন একটা আননোন কম্পাউন্ড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেমন অ্যালকোহল হবে। তো যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহল দেখো এই সেম রিঅ্যাকশনস গুলো 2 ডিগ্রিতেও করছি। 1 ডিগ্রি অ্যালকোহলে প্রথমে ফসফরাস আয়োডিন দিলাম, 1 ডিগ্রি অ্যালকোহলে ফসফরাস আয়োডিন দেওয়াতে অ্যালকোহলের রিচ গ্রুপ আয়োডিন হয়ে গেল, আয়োডাইড গ্রুপ হয়ে গেল। তারপরে সিলভার নাইট্রেট দেওয়া হলো, সিলভার নাইট্রেট দেওয়া হলো, তাহলে আয়োডিনটা আয়োডাইডটা NO2 হয়ে গেল। তারপরে HNO2 দেওয়া হলো, HNO2 দেওয়াতে নাইট্রিক অ্যাসিড তৈরি হলো। তারপরে NaOH দ্রবণ দেওয়া হলো, NaOH সলিউশন দেওয়া হলো, তাতে একটা রেড কালার সলিউশন তৈরি হলো। যদি তৈরি হয় তাহলে বলবো আননোন কম্পাউন্ড 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। সেম স্টেপস এখানেও করছি, অর্থাৎ অ্যালকোহল নিয়েছি, অ্যালকোহলে দিয়েছি হচ্ছে প্রথমে ফসফরাস আয়োডিন, তাতে OH গ্রুপটা আয়োডাইড হয়েছে। তারপরে দিচ্ছি AgNO2, তাতে আয়োডাইডটা NO2 হয়েছে। তারপরে দিচ্ছি HNO2 এবং তারপরে যে কালারটা তৈরি হলো সেটা ব্লু কালার তৈরি হলো। NaOH দিলে ব্লু কালার থাকবে, NaOH দিলে তাহলে রেড কালার। তাহলে কি কি দিচ্ছি পরপর দেখে নি। প্রথম স্টেপে দিচ্ছি ফসফরাস আয়োডিন, তারপরে স্টেপে দিচ্ছি হচ্ছে আমরা সিলভার নাইট্রাইট, এবং তারপরে স্টেপে দিচ্ছি আমরা HNO2, এবং লাস্টের স্টেপে দিচ্ছি আমরা NaOH। এই সবকটা আমরা পরপর অ্যাড করছি। 1 ডিগ্রি অ্যালকোহলে অ্যাড করলে কালার হয়ে যাবে রেড, 2 ডিগ্রি অ্যালকোহলে অ্যাড করলে কালার হয়ে যাবে ব্লু, 3 ডিগ্রি অ্যালকোহলে অ্যাড করলে কোনো কালার চেঞ্জ হবে না। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে ভিক্টর মেয়ার টেস্টের থ্রু দিয়ে আমরা রিঅ্যাকশন করে নিতে পারি। যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফসফরাস আয়োডিন দিলাম, OH টা আয়োডিন হবে, আয়োডিন হবে। তারপরে আমরা দিচ্ছি ফসফরাস আয়োডিনের পরে দিচ্ছি AgNO2, তাহলে আয়োডিনটা NO2 হবে। তারপরে আমরা দিচ্ছি হচ্ছে HNO2, নাইট্রিক অ্যাসিড হবে। তারপরে NaOH দিচ্ছি, তাহলে রেড কালার সলিউশন তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল হলে। এটাই ব্লু কালার সলিউশন হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল হলে। আর এটাই কোনো কালার তৈরি হবে না 3 ডিগ্রি অ্যালকোহল হলে। 3 ডিগ্রি অ্যালকোহল হলে কোনো কালার তৈরি হবে না, কালারলেস সলিউশন রয়ে যাচ্ছে। তাহলে ভিক্টর মেয়ার টেস্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। ভেরি গুড। চলো এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট অ্যালকোহল, একটা মিথানল একটা ইথানল, ইন্ডাস্ট্রিতে কেমন করে প্রিপারেশন করা হয়। দুটো ইম্পর্টেন্ট অ্যালকোহল, একটা হচ্ছে মিথানল, একটা হচ্ছে ইথানল, ইন্ডাস্ট্রিতে কেমন করে প্রিপারেশন করানো হয়। তো ইন্ডাস্ট্রিতে নেওয়া হয় ওয়াটার গ্যাস। কি নেওয়া হয় ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে নেওয়া হয় ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সঙ্গে হাইড্রোজেনের রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, হাই টেম্পারেচার হাই প্রেসার। ক্যাটালিস্টে কি কি থাকছে? কিউপ্রিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড। টেম্পারেচারও থাকছে হাই, প্রেসারও থাকছে হাই। তাহলেই মিথাইল অ্যালকোহল বা মিথানল তৈরি করা হয়। অথবা মিথেনের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করানো হয়, অক্সিডেশন করানো হয় হাই টেম্পারেচার হাই প্রেসারে, তাহলেও অ্যালকোহল মিথানল তৈরি হয়। সো দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস ফলো করা হয় মিথানলের ইন্ডাস্ট্রিতে প্রিপারেশনের জন্য। আইদার নেওয়া হয় ওয়াটার গ্যাস দিয়ে হাইড্রোজেন এবং ক্যাটালিস্ট হাই টেম্পারেচার হাই প্রেসার, অথবা নেওয়া হয় মিথেন সঙ্গে অক্সিজেন দিয়ে হাই টেম্পারেচার হাই প্রেসার। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা মেথডে আমরা মিথানল তৈরি করে থাকি ইন্ডাস্ট্রিতে। ইথানল, ইথাইল অ্যালকোহল, এটা কেমন করে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়? ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য এটাতে কি করা হয়? এটাতে স্টার্চের বিয়োজন করা হয়। তো স্টার্চ যেটাকে আমরা দেখবে আমরা কমন লাইফেও বলে থাকি, এই ভাতের ফ্যান থেকে অ্যালকোহল তৈরি হয়, আঙুরের রস থেকে অ্যালকোহল তৈরি হয়। কেউ কেউ হয়তো জানো আঙুরের রস থেকে ওয়াইন তৈরি হয়, যেটা কিনা ড্রিঙ্কিং অ্যালকোহল ওয়াইন। আঙুরের রস থেকে ওয়াইন তৈরি হয়। তো আঙুরের রস, ভাতের ফ্যান কি আছে এগুলোতে? ভাতের ফ্যান থেকে খুবই র অ্যালকোহল তৈরি হয়, যেটা কিনা একেবারেই পানের অযোগ্য, তাই না? তো আঙুরের রস, ভাতের ফ্যান এগুলোতে আছেটা কি? আঙুরের রস, ভাতের ফ্যান এগুলোতে আছে হচ্ছে স্টার্চ, স্টার্চ, গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ এসবই আছে। ঠিক আছে, এদের যদি বিয়োজন হয়ে যায় বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন এনজাইমের প্রেজেন্সে, তাহলে অ্যালকোহল তৈরি হয়, সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসও তৈরি হয়। তাহলে বিভিন্ন রকমের স্টার্চ নেওয়া হয় বেসিক্যালি, যে স্টার্চ গুলো কোনোটা ভাতের ফ্যানে কোনো স্টার্চ থাকে, কখনো আঙুরের রস নেওয়া হয়। সো বিভিন্ন রকম সোর্স থেকে নেওয়া হয়। সো আলটিমেটলি নেওয়া হচ্ছে গ্লুকোজ বা স্টার্চ, বেসিক্যালি গ্লুকোজ নেওয়া হচ্ছে, মল্টোজ নেওয়া হচ্ছে, সুক্রোজ নেওয়া হচ্ছে, স্টার্চ নেওয়া হচ্ছে। তো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, স্টার্চ
আলটিমেটলি কার্বোহাইড্রেট বা সুগার নেওয়া হচ্ছে, যে বিভিন্ন রকমের এনজাইম ইউজ করা হচ্ছে, এই ডায়াস্টেজ, মল্টেজ, জাইমেজ, ইনভার্টেজ, ইনভার্টেজ, ডায়াস্টেজ, মল্টেজ, বিভিন্ন রকম এনজাইম ইউজ করা হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে। এই এনজাইমগুলো সোর্স কি বিভিন্ন ব্যাকটেরিয়া থ্রু দিয়েই এটা কি বলে ফার্মেন্টেশন, কি বলে এটাকে ফার্মেন্টেশন, বা বাংলায় বলে সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়া, যেখানে কি করা হচ্ছে, যেখানে স্টার্চের সন্ধান বা ফার্মেন্টেশন করা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন রকম এনজাইম নিয়ে, উৎসেচক নিয়ে, জাইমেজ, ইনভার্টেজ, ঠিক আছে, ডায়াস্টেজ, মল্টেজ, স্টার্চের সেখানে সন্ধান বা ফার্মেন্টেশন হয়ে গেলে আমরা অ্যালকোহল পেয়ে যাচ্ছি। ইন্ডাস্ট্রিতে এইভাবেই অ্যালকোহল তৈরি করা হয়। ভাতের ফ্যান, আঙুরের রস, এগুলোকে আমরা বলি পচিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে। পচিয়ে দিয়ে মানে কি, ব্যাকটেরিয়া দিয়ে ডিকম্পোজিশন করে দেওয়া হচ্ছে, দিয়ে অ্যালকোহল তৈরি করা হচ্ছে। হোপফুলি তাহলে তোমাদের অ্যালকোহলে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস, রেকটিফাইড স্পিরিট দেখে রাখো, বইতে দেওয়া আছে, ঠিক আছে। এই যে আমরা ইথানলটা পেলাম, সেটাকে যদি ডিসটিলেশন করে দিই, ফ্র্যাকশনাল ডিসটিলেশন করে দিই, ঠিক আছে, তাহলে একটা এরকম মিক্সচার তৈরি হয়। 95.6% ইথানল এবং 4.4% ওয়াটারের মিক্সচার তৈরি হয়। এটাকেই বলা হয় রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে। সো রেকটিফাইড স্পিরিট কি কাজে ইউজ হয়? যে ইনজেকশনের আগে একটু অ্যান্টিসেপটিক হিসেবে বিহেভ করে। ইনজেকশনের আগে একটু ঘষে দেওয়া হয় না, তুলোতে একটু স্পিরিট নিয়ে ঘষে দেওয়া হয় যাতে অ্যান্টিসেপটিক না হয় ইনজেকশন ঢোকানোর আগে। কোথাও কেটে গেলে একটু স্পিরিট দিয়ে দেওয়া হয়, সো অ্যান্টিসেপটিকের কাজ করে। তো রেকটিফাইড স্পিরিট কি করে পাওয়া যেতে পারে? এই যে আমরা যে এই ফার্মেন্টেশন করলাম বা সন্ধান করলাম, তাই না, ফার্মেন্টেশন করলাম বা সন্ধান করলাম কার? এই যে কার্বোহাইড্রেটের, গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ঠিক আছে, স্টার্চ, এদের যে সন্ধান বা ফার্মেন্টেশন করলাম বিভিন্ন এনজাইম দিয়ে, তখন যে ইথানলটা পাওয়া গেল, সেই ইথানলের ফ্র্যাকশনাল ডিসটিলেশন করা হচ্ছে। ফ্র্যাকশনাল ডিসটিলেশন বা আংশিক পাতন, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনাল ডিসটিলেশন বা আংশিক পাতন করলে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়, যেটা কিনা 96% ইথানল রাফলি আর 4% ওয়াটারের মিশ্রণ। এটা স্পিরিটটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়। তো আমরা অ্যালকোহলের কিছু ইম্পর্টেন্ট এরিয়া, কিছু ডিস্টিংগুইটিভ টেস্ট, যেগুলো কিনা অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে ডিস্টিংগুইশন করতে হেল্প করে, ঠিক আছে। সঙ্গে ফেনলের কিছু স্পেশাল রিঅ্যাকশনস, যেগুলো এক্সক্লুসিভলি ফেনলে দেখায়, রাইমার্টিম্যান, গাটারম্যান, কোলবে, কাপলিং, ঠিক আছে, এক্সক্লুসিভলি এগুলো সব হচ্ছে ফেনলের রিঅ্যাকশনস। তো এই সমস্ত রিঅ্যাকশনস গুলো, সঙ্গে ফেনলের অক্সিডেশন, ফেনলের রিডাকশন, টোটাল ফেনল এবং সঙ্গে অ্যালকোহল কমপ্লিটলি এখানে আমরা শেষ করছি। আমাদের ইথারটাও ওদিকে অনেকটাই হয়ে আছে। ইথারের শুধু প্রিপারেশনস এর কয়েকটা রিঅ্যাকশনস, মেইনলি উইলিয়ামসন সিনথেসিস, এটা হলেই আমাদের অ্যালকোহল ফেনল ইথার পুরোপুরি ভাবে শেষ হবে। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করলাম।